সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি অশোকনাথ, সিটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমরা পড়ব নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে। আমি প্রথমেই বলবো, তোমরা যেখানে আছো প্রথমেই আমাদের বোর্ড কর্তৃক প্রদত্ত যে বইটা বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, এই বইটা তোমরা আশা করি সকলেই পেয়েছো এবং এই বইটা একটু খুলবে। আমাদের আজকের অধ্যায় হচ্ছে পরিচ্ছেদ 2 বাংলা ব্যাকরণ। 2 পৃষ্ঠায় তোমরা এটা খুলো দ্রুত। আমি কিছু জিনিস এখানে বোর্ডে লিখে দিয়েছি। এই লেখাগুলো তোমাদের বইতে আছে। আমি জাস্ট আলোচনা করব এবং যে বিষয়গুলো তোমরা বুঝতে পারো না বা বুঝতে অসুবিধা হয় সেগুলো একটু আমি সহজ করে বুঝিয়ে দেব। আশা করি তোমরা সকলে উপকৃত হবে। সকলে আমার সঙ্গে একটু বইটা নিয়ে বসো। আমাদের আজকের পরিচ্ছেদ হচ্ছে 2 বাংলা ব্যাকরণ। এখন জিনিসটা হচ্ছে কি, বাংলা ব্যাকরণ জিনিসটা কি প্রথমে আমি একটু বলি। তাহলে বাংলা ব্যাকরণ বললে একটা ভাষা আছে, বাংলা ভাষার কথা আসে, আর ভাষারকে নিয়েই হচ্ছে ব্যাকরণ। সেটা কীরকম? তোমরা আগের ক্লাসে যা জেনেছ যে মানুষ যা দ্বারা তার মনের ভাব প্রকাশ করে তা হচ্ছে তার ভাষা, আর মানুষ বাংলা ভাষায় তার মনের ভাব প্রকাশ করে তা হচ্ছে তার বাংলা ভাষা। আর এই বাংলা ভাষার যে স্বরূপ ও প্রকৃতি, বইয়ের সংজ্ঞাটা দেওয়া হচ্ছে এভাবে। আগে এক ধরনের সংজ্ঞা ছিল, এখন এটা নতুন সংজ্ঞা দেওয়া হয়েছে। আমরা এটা দেখব। সেটা হচ্ছে যে বিদ্যা শিক্ষায় বাংলা ভাষার স্বরূপ ও প্রকৃতি নিয়ে আলোচনা করা হয় তা হচ্ছে বাংলা ব্যাকরণ। যে বিদ্যা শাখায়, আমি আবার বলছি, বাংলা ভাষার স্বরূপ ও প্রকৃতি নিয়ে আলোচনা করা হয় তা হচ্ছে বাংলা ব্যাকরণ। তোমরা প্রশ্ন করতে পারো স্বরূপটা কি? স্বরূপ মানে হচ্ছে স মানে হচ্ছে দন্ত্য স হচ্ছে নিজ। স মানে হচ্ছে নিজ, রূপ মানে হচ্ছে আকার, নিজের রূপ, নিজ রূপ, আসল রূপ। এটা নিয়ে মানে ভাষার যে আসল রূপ কীভাবে গঠিত হয়েছে। প্রকৃতি মানে হচ্ছে বৈশিষ্ট্য, রীতিনীতি, এগুলো যেখানে আলোচনা করা হয়। একটা ভাষা কিভাবে গঠিত হয়, একটা ভাষা কিভাবে বিবর্তন লাভ করে, একটা ভাষা কিভাবে ব্যবহার করতে হবে, এই যে বিষয়গুলো যেখানে আলোচনা করা হয় সেটা হচ্ছে ব্যাকরণ। বাংলা ব্যাকরণ এটা হচ্ছে আজকের দিনের নয়, এটা হচ্ছে সুদীর্ঘ ইতিহাসের ফসল, গবেষণার ফসল। ভাষা যেমন একদিনেই আবিষ্কার হয় নাই, ব্যাকরণও একদিনে রাতারাতি আবিষ্কার করা সম্ভব হয়। ভাষা বিজ্ঞানীরা প্রতিনিয়ত গবেষণা করেছেন এবং এখনও গবেষণা করে চলছেন একটা ভাষা কিভাবে তার বিবর্তন প্রক্রিয়া চলছে। আচ্ছা, ঠিক একইভাবে আমাদের ভাষা যেমন 1000 বছরের পুরনো, আমাদের ব্যাকরণটাও অনেক অনেক আগের। প্রথম যে বাংলা ব্যাকরণটা করেছিলেন, মজার ব্যাপার হচ্ছে আমাদের বাংলা ব্যাকরণ কোনো বাঙালিরা শুরু করে নাই, করেছেন পর্তুগিজরা। প্রথমে এখানে শাসন করত বিদেশিরা, ইংরেজরা, তোমরা জানো সকলেই। তারাই বাংলা ভাষাটা কিভাবে কথা বলতে হয়, বাংলা ভাষাটা শেখার জন্য তারা চেষ্টা করেছেন। তারা প্রথমে কেন তারা বাংলা ভাষা নিয়ে চর্চা করেছেন? তোমরা জানো বিদেশিরা এখানে এসে শাসন করেছেন আমাদের দেশটাকে। পর্তুগিজরা, ইংরেজরা, ফরাসিরা এখানে এসে গিয়ে তারা শাসন করতে গিয়ে তারা যে সমস্যাটায় পড়েছে সেটা হচ্ছে ভাষা। এদেশের ভাষাটা তাদেরকে জানতে হয়েছে। এদেশের ভাষাটা যদি না জানে তাহলে দেশটাকে চালাবে কীভাবে, শাসন করবে কীভাবে? এই দেশের ভাষাটাকে শেখার জন্য এবং বিদেশ থেকে তাদের যে কর্মকর্তাগুলো আসে তাদেরকে ভাষাটা শেখানোর জন্য তারা অনেক গবেষণা করেছেন। প্রথম
এবং গবেষণা করার প্রয়োজন মনে করেছেন। সেই গবেষণার সূত্র ধরে এই ভাষাগুলো কীভাবে শিখতে হয়, ব্যবহার করতে হয়, অর্থ কী প্রয়োগ করতে হয়, এগুলো তারা গবেষণা করতে করতে প্রথমে বাংলা ভাষার কিছু সূত্র, কিছু নিয়ম তারা মানে এক জায়গায় করেছেন। সেটা হয়ে গেছে বাংলা ব্যাকরণ। এই কাজটি যিনি প্রথম করেছেন আমাদের এ পর্যন্ত পাওয়া ইতিহাস, প্রথম বাংলা ব্যাকরণ হচ্ছে 1743 সালে পর্তুগিজ ভাষায় লিখেছেন মানুয়েল দা আসুনসাও। উনি একজন পাদ্রী ছিলেন, পর্তুগিজ পাদ্রী, খ্রিস্টানদের ফাদার বলা হয়। তিনি এখানে মানে বাংলাটা চর্চা করতেন এবং বাংলাটা শেখানোর জন্য গবেষণা করতেন, এবং তিনি পর্তুগিজ ভাষায় কতগুলো বাংলার কতগুলো সূত্র তিনি মানে খুঁজে পেয়েছেন এবং এগুলো এক জায়গায় লিখে রেখেছেন একটা অভিধান তৈরি করার জন্য, বাংলা থেকে পর্তুগিজ অভিধান বা ডিকশনারি তৈরি করার জন্য। ওই ডিকশনারিতে লেখার জন্য তিনি প্রথমে কিছু বাংলা ভাষা বা ভাষার নিয়মাবলী, ব্যবহারের নিয়মাবলী এবং গঠন প্রক্রিয়া নিয়ে কিছু সূত্র লিপিবদ্ধ করেছেন, এবং সেটি হচ্ছে তার, আমরা বলা হচ্ছে গবেষকরা, সেটি হচ্ছে বাংলা ভাষায় লিখিত প্রথম ব্যাকরণ, পর্তুগিজ ভাষায় লেখা। এটা হচ্ছে 1743 সালে মানুয়েল দা আসুনসাও। ঠিক আছে, বুঝেছ বিষয়টা? আচ্ছা, 2 নম্বর হচ্ছে এর পরবর্তীতে যিনি লিখেছেন এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। সেটা হচ্ছে 1778 সালে, প্রায় 45 বছর পরে, 35 বছর পরে, 1778 সালে নাথানিয়েল ব্রাসি হেলহেট, তিনি একজন ইংরেজ, তিনি ওটাকে আর একটু মডিফাই করে আরেকটা গ্রামার লিখেছেন, এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। সেটা লিখেছেন ইংরেজি ভাষায়, বাংলা ভাষার উপর ব্যাকরণ কিন্তু ইংরেজি ভাষায়, দ্বিতীয়টা। আচ্ছা, আবার এরপরে দিন দিন গবেষণাতে তখন থেকে চলে আসছে তার, দেখো এরপরে 1801 সালে উইলিয়াম ক্যারি ছিলেন একজন মহান পণ্ডিত ব্যক্তি। তিনি এই যে কলেজের বাংলা কলেজ, ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেছেন বাংলাদেশে, ভারতে প্রথম, এবং সেখানকার নিযুক্ত পণ্ডিত ছিলেন, অধ্যাপক ছিলেন। তিনি 1801 সালে আরেকটি ব্যাকরণ, বাংলা ব্যাকরণ লিখেছেন, তাও ইংরেজি ভাষায়। আচ্ছা, তারপর প্রথম 1833 সালে গৌড়ীয় ব্যাকরণ নাম দিয়ে রাজা রামমোহন রায় প্রথম বাংলা ভাষায় বাংলা ব্যাকরণ রচনা করেন। গৌড়ীয় ব্যাকরণ কেন? তখন মনে করা হতো যে গৌড়দের ভাষা, বাংলাটা হচ্ছে গৌড়দের ভাষা, গৌড় একটা গৌড় জনপদের ভাষা, তাই এটার নাম হলো গৌড়ীয় ব্যাকরণ। সেটা লিখেছেন রাজা রামমোহন রায়, তোমরা নাম শুনে থাকবে, বিখ্যাত একজন ব্যক্তি, 1833 সালে। এ হচ্ছে আমাদের বাংলা ব্যাকরণের সংক্ষিপ্ত ইতিহাস। তাহলে আমরা পেয়েছি 1743 থেকে এটা চলছে, 1833 সালে বাংলায় পেয়েছি, এবং এটার পরবর্তী গবেষণা হচ্ছে আজকের দিনের আমাদের এই বাংলা ব্যাকরণ। 2021 সালে আমরা এটা পড়ছি। আচ্ছা, এখন এই হচ্ছে আমার বাংলা ব্যাকরণের মোটামুটি একটা ইতিহাস। এখন আমরা দেখব বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় কি, এর মধ্যে কি আছে। যেহেতু ভাষা থেকে ব্যাকরণ হয়েছে, তাই আমাদেরকে দেখতে হবে ভাষার মূল উপাদান কি। আমরা জানি ভাষার মূল উপাদান হচ্ছে ধ্বনি, ধ্বনি দিয়ে হয় শব্দ, শব্দ দিয়ে হয় বাক্য, আর বাক্য দিয়ে হয় ভাষা। তাহলে 4টা জিনিস, ধ্বনি, শব্দ, বাক্য আর ভাষা। এখন বাক্য হয়, আবার এদের একটা অর্থ থাকতে হবে। যে কোনো একটা শব্দ আমি বসা দিলে একটা ভাষা হবে না, যে কোনো একটা বাক্য দিলে আমরা একটা ভাষা পাবো না। ভাষা, শব্দ, বাক্য এগুলো হতে হবে অর্থপূর্ণ। যদি অর্থ না থাকে ওই কথার কোনো মূল্য নেই, সেজন্য বলতে হবে অর্থপূর্ণ। তাহলে সেই কারণে আমরা 4টা জিনিস পাই। ধ্বনি পাই প্রথমে, তারপর ধ্বনি দিয়ে গঠিত হয় শব্দ, শব্দ দিয়ে গঠিত হয় বাক্য, এবং এগুলো সবগুলোর যখন একটা অর্থ থাকবে তখন তা হয়ে যাবে ভাষা। সেজন্য আমরা 4টা জিনিস পেয়েছি। যেহেতু 4টা জিনিস দিয়ে একটা ভাষা তৈরি হয়, তাই
ভাষা যেহেতু ব্যাকরণ, ব্যাকরণটা যেহেতু ভাষারই এক বিষয়, সেজন্য ব্যাকরণের আলোচ্য বিষয় হচ্ছে 4টি। ধ্বনিতত্ত্ব, যেখানে ধ্বনি নিয়ে আলোচনা করা হয় তা হলো ধ্বনিতত্ত্ব, যেখানে শব্দ দিয়ে আলোচনা করা হয় তা হলো রূপতত্ত্ব বা শব্দতত্ত্ব, আর যেখানে বাক্য নিয়ে আলোচনা করা হয় তা হলো বাক্যতত্ত্ব, আর সবগুলোর অর্থ নিয়ে যেখানে আলোচনা করা হয় তার নাম হচ্ছে অর্থতত্ত্ব বা অভিধান তত্ত্ব বা ভাগার্থ বিজ্ঞান। এই হচ্ছে 4টি বিষয়। আচ্ছা, এখন আমরা দেখব ধ্বনিতত্ত্ব। ধ্বনিতত্ত্বে কি আলোচনা করা হয়? বর্ণ, যেহেতু ধ্বনির লিখিত রূপ হচ্ছে বর্ণ, ধ্বনিকে আমরা লিখতে পারি না, উচ্চারণ করতে পারি। যেমন অ, আ, এগুলো আমরা উচ্চারণ করতে পারি। অকে আমরা যখন লিখবো তখন এটা হয়ে যাবে স্বর অ, আমরা স্বর অ লিখতে জানি, স্বর অ, তখন এটা হয়ে যাবে বর্ণ। ধ্বনিকে যখন আমরা লিখবো সেটা হয়ে যাবে বর্ণ। সেজন্য ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় হচ্ছে বর্ণমালা, বাকযন্ত্র। বাকযন্ত্র তোমরা চিনো, আমরা যে কথা বলছি, ফুসফুস থেকে আমাদের মুখ একদম ঠোঁট পর্যন্ত, এই যে ভিতরে যে জিনিসগুলো দিয়ে, যে যন্ত্রগুলো দিয়ে আমরা শব্দ উচ্চারণ করি তা হচ্ছে বাকযন্ত্র। উচ্চারণ প্রক্রিয়া, এক একটা বর্ণের, এক একটা ধ্বনির এক একটা উচ্চারণ হবে। যেমন অ, ক, ম, এক একটা বর্ণের এক একটা উচ্চারণ। উচ্চারণ প্রক্রিয়া কিভাবে, ধ্বনি বিন্যাস, কীভাবে ধ্বনিগুলোকে সাজানো হবে, অর পরে আ, আর পরে ই, এভাবে সাজানো, যে বিন্যাস। তারপর 2টা স্বর ও ব্যঞ্জন ধ্বনি, এগুলো হচ্ছে ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। তোমাদের একটু মনে রাখতে হবে, নৈর্ভিত্তিক পরীক্ষায় এই বিষয়গুলো আসে, সেজন্য একটু গুরুত্বপূর্ণ মনে রাখতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে রূপতত্ত্ব। রূপতত্ত্বটা কি? শব্দের আরেকটা নাম হচ্ছে রূপ। শব্দের যে মূল বা শব্দকে আরেকটা অর্থ হচ্ছে রূপ। সেজন্য শব্দতত্ত্ব না বলে এটা নাম দিয়েছে ব্যাকরণবিদরা রূপতত্ত্ব। রূপ হচ্ছে আর কিছু না, রূপ হচ্ছে শব্দ। রূপতত্ত্বের আলোচনা করা হয় সর্বনাম, বিশেষণ, ক্রিয়া, ক্রিয়া বিশেষণ। বিশেষ করে পদ আমরা পড়েছি, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া, এই পদগুলো নিয়ে আলোচনা করা হয় শব্দতত্ত্বে, মানে শব্দের গঠন প্রক্রিয়া, কিভাবে শব্দ গঠিত হয় তা। আচ্ছা, তারপরে হচ্ছে বাক্যতত্ত্ব। বাক্যতত্ত্ব, শব্দ নিয়ে গঠিত হয় বাক্য। এই বাক্যের মধ্যে আছে বাচ্য। বাচ্য মানে তোমরা ইংরেজিতে ভয়েস পড়েছো, ভয়েসের বাংলা হচ্ছে বাচ্য। আর উক্তি পড়েছো, ন্যারেশন, ন্যারেশনের বাংলা হচ্ছে উক্তি। কারক, জ্যোতিচিহ্ন বা বিরাম চিহ্ন তোমরা পড়েছো, এগুলো হচ্ছে আমার বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়। আর সবগুলোই বললাম অর্থতত্ত্ব। এখানে হচ্ছে প্রত্যেকটা বিষয়ের অর্থপূর্ণ হতে হবে, এবং এই অর্থপূর্ণ বিষয়গুলো নিয়ে যা আলোচনা করে তা হলো অর্থতত্ত্ব বা অভিধান তত্ত্ব বা ভাগার্থ বিজ্ঞান, ইংরেজিতে বলা হয় লেক্সিকোগ্রাফি বা অভিধান। এটা হচ্ছে বিপরীত শব্দ, এখানে থাকবে প্রতিশব্দ, তোমরা পড়েছ। শব্দ জোড়, শব্দ জোড় মানে হচ্ছে সমুচ্চারিত শব্দ বা একই শব্দের মানে 2টি, তোমরা পড়েছ শব্দ জোড়, আর এখন নাম দেওয়া হচ্ছে শব্দ জোড়। যেমন আপন, আপন, আপন দন্ত ন, আপ দন্ত ন, আপন হলো নিচ, আপন হলো অন্য একটা শব্দ। এগুলো হচ্ছে শব্দ জোড় বা মানে সমুচ্চারিত শব্দ। এই বিষয়গুলো মোটামুটি আমাদের আজকের পরিচ্ছেদ 2-এর আলোচ্য বিষয়। আশা করি তোমরা বুঝেছ। যদি বুঝে থাকো তাহলে তোমাদের কাজ হচ্ছে এই পরিচ্ছেদ 2-এর শেষে কিছু অনুশীলনী আছে, কিছু সংক্ষিপ্ত বা নৈর্ভিত্তিক প্রশ্ন আসে, এই বাড়ির কাজ হিসাবে আছে, তোমরা এগুলো একটু করে ফেলবে এবং করে অবশ্যই আমাদের স্কুলের ফেসবুক পেজে জমা দিয়ে যাবে। আর যদি কোনো কিছু না বুঝে থাকো তাকে আমাকে কমেন্ট করে জানাবে ফেসবুকে, আমি অবশ্যই চেষ্টা করবো আগামী ক্লাসে আলোচনা করার। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে অসংখ্য ধন্যবাদ।